আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসির পর হায়ার স্টাডিজ করতে বিদেশে পড়াশোনা করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিও। সো আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা করব 5টা স্টেপের মাধ্যমে কীভাবে তুমি এইচএসসি রেজাল্টের পর বা এইচএসসি পরীক্ষা দেওয়ার পর তুমি স্টেপ বাই স্টেপ কীভাবে পুরোপুরি প্রিপারেশন নিবা। তো শুরু করা যাক। প্রথমে আমরা ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্টটা চুজ করব। আমাদের মধ্যে অনেকেরই চিন্তা ভাবনা থাকে আমেরিকা, কানাডা বা ইউকেতে বা অস্ট্রেলিয়াতে যাওয়ার, আবার কেউ কেউ চিন্তা করে মালয়েশিয়া, তুরস্ক, চায়না বা জাপানে যাওয়ার। সো আমরা যে দেশেই আমরা প্রথমে যেতে চাই না কেন বা যে দেশে আমরা প্রথমে সিলেক্ট করি না কেন, সেই দেশের মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। সো আমরা কীভাবে সিলেক্ট করব বিশ্ববিদ্যালয়? তো ফর এক্সাম্পল আমরা যদি প্রথমেই আমরা ঠিক করে ফেলি যে আমি ইউএসএতে বা অস্ট্রেলিয়া বা কানাডা যেতে চাই, তাহলে আমরা যেটা করতে পারবো, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেওয়া থাকে। তো আমরা র্যাঙ্ক অনুযায়ী দেখা গেছে ইউএসএর বা কানাডার টপ 100 বা 200 বা 500 পর্যন্ত বিশ্ববিদ্যালয় আমরা ইউএস, কানাডার বা অস্ট্রেলিয়ারটা আমরা দেখতে পারি। তো এভাবে আমরা র্যাঙ্ক অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো আমরা চুজ করতে পারবো। এখন সমস্যা হলো শুধু র্যাঙ্ক দেখলে কি হবে কিনা, কারণ আমাকে তাকে চান্স পাইতে হবে। চান্স পাইলে না আমরা সেখানে যা পড়ালেখা করার সুযোগটা থাকবে। তো শুধু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি দেখলে তো চলবে না, কারণ টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো সেই রকম প্রোফাইলও থাকতে হবে। যেহেতু এখন আমার যদি প্রোফাইল ভালো না থাকে বা মিডিয়াম প্রোফাইল থাকে, তাহলে কিন্তু আবার আমাকে চুজ করতে হবে যে আমি শুধু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি দেখলেই হবে না, আমাদের একটু মিডল র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোও দেখতে হবে, কারণ আমাদের তো আগে অ্যাডমিশনটা পাইতে হবে। আবার আরেকটা ক্রাইটেরিয়া হলো যে আমাদের অ্যাডমিশন পাইলে তো হবে না, স্কলারশিপ পাইতে হবে। কারণ বাংলাদেশের বেশিরভাগ ছেলেমেয়েরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা যারা আছে, অনেকে আছে যে পড়াশোনা করতে চায় কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা অত ভালো না, সেই সকল ছেলেমেয়েরাও কিন্তু বাইরে পড়াশোনা করতে চায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে স্কলারশিপ দেখতে হয় যে স্কলারশিপ আছে কিনা। তো ইউনিভার্সিটি থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়, আবার ডিপার্টমেন্ট থেকে কিছু স্কলারশিপ দেওয়া হয়, আবার দেখা গেছে যে বিশেষ করে আমেরিকাতে বিভিন্ন স্টেট ফান্ড আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাতিষ্ঠানিকও স্কলারশিপ আছে। তো আমাদের যেটা করতে হবে, একটু আগে সার্চ করতে হবে। আগে সার্চ করলে যেটা আমরা সুবিধা হয়, আমাদের সময় থাকে, বিভিন্ন রকমের স্কলারশিপ ফান্ডিং আমরা খুঁজতে পারি। আবার অনেকে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি আমেরিকা বা অস্ট্রেলিয়া যেতে চাই, ওই এরিয়ার ইউনিভার্সিটি একটা স্পেসিফিক একটা এরিয়া ফোকাস করে, কারণ সেই এরিয়াতে হয়তো বা ফ্যামিলি মেম্বার অথবা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে, যে ওরা বলতেছে হয়তো বা তুমি যদি আমার এরিয়াতে আসো তাহলে আমার পরিচিত মানে শপ আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি তোমাকে পার্ট টাইম জব দিব। তো অনেকেই ভাবে ওই, যেমন ফর এক্সাম্পল নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি থাকে, তো এই জন্য অনেকে আছে যে আমেরিকার নিউ ইয়র্ক স্টেটটা ফোকাস করে, বা কানাডাতে দেখা গেছে যে ভ্যাঙ্কুভার, টরন্টো, অন্টারিও, ওইসব জায়গা অনেক মানে ওইসব জায়গা খুব ফেমাস এরিয়া, ওইসব জায়গা অনেক বিজনেস অ্যাক্টিভিটি আছে। তো মানুষ ওইসব জায়গা কেন্দ্রে খুব ফোকাস করে। তবে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে দেখতে হবে যে আসলে আমার ফুল ফান্ডিং প্যাকেজটা আমি কতটা কভার করতে পারি। হ্যাঁ, শুধু আত্মীয় স্বজন আর সুন্দর জায়গা হলে তো হবে না, পুরো টিউশন ফি এবং থাকার খরচটা অনেকের জন্য ম্যানেজ করতে হয়। তারপর আরেকটা জিনিস দেখতে হবে যে জব মার্কেটটা কেমন সেই এরিয়াতে। দেখা গেছে যে সকল ইউনিভার্সিটি খুব গ্রাম্য এরিয়াতে বা খুব দূরে অবস্থিত সিটি থেকে, সেসব এরিয়াতে দেখা গেছে যে পার্ট টাইমের অবস্থা তেমন একটা ভালো থাকে না। তো ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে পারে। এখন সব ক্রাইটেরিয়া হয়তো বা একটা স্টুডেন্টের ফুলফিল করতে পারে না, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোন ক্রাইটেরিয়াটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। তারপর ডিপার্টমেন্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ফর এক্সাম্পল আমার যদি কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড সাবজেক্ট আমার খুব পছন্দ হয়, এবং ওই ডিপার্টমেন্ট, যেমন আমি তো আগে ইউনিভার্সিটি চুজ করলাম, এখন ইউনিভার্সিটিতে যে আমাদেরকে দেখতে হবে ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু যেমন ওদের ওয়েবসাইটে লেখা থাকে যে প্রসপেক্টিভ স্টুডেন্ট বা ফিউচার স্টুডেন্ট, সে ওই
অংশে ওই ভাগে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এর আন্ডারে আন্ডারগ্রেড স্টুডেন্ট চলে আসবে। সো আন্ডারগ্রেড স্টুডেন্ট যারা এইচএসসির পরে পড়ালেখা করতে যাবা তারা আন্ডারগ্রেড স্টুডেন্টের আন্ডার ক্লিক করবা। সো আন্ডারগ্রেড স্টুডেন্টের মধ্যে সব ধরনের রিকোয়ারমেন্ট থাকবে, কি কি লাগবে না লাগবে। সো আসলে তুমি যে কোনো একটা মানে যে ইউনিভার্সিটি চুজ করবা সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে কিন্তু তুমি সব ইনফরমেশন পেয়ে যাবা। সো সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য সেই ওই যে আন্ডারগ্রেড স্টুডেন্টদের কি কি রিকোয়ারমেন্ট সেটা ক্লিক করলেই দেখবো যে তোমাকে কি কি তোমার প্রোফাইল কেমন থাকতে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো ওইটার মধ্যে দেওয়া থাকবে। এখন আমাদের যেটা করতে হবে যে এখন আমরা যদি কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাই বা সোশ্যাল সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা যদি পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক বা ইকোনমিক্স ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টটা যেতে চায় সেই ডিপার্টমেন্টের আন্ডার ক্লিক করলে সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে চলে যাওয়া, সেখানে কিন্তু রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকবে এবং এক একটা ডিপার্টমেন্টের কিন্তু এক এক রকম রিকোয়ারমেন্ট। সেই রিকোয়ারমেন্টগুলো দেখলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমার কি কি লাগবে। যেমন কিছু ডিপার্টমেন্টের মধ্যে আলাদা কিন্তু স্কলারশিপ আছে, কিছু ডিপার্টমেন্টে আবার কোঅপ বা ইন্টার্নশিপের সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নেব যে ওইসব বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব ডিপার্টমেন্টগুলো আমরা চাই ভর্তি হওয়ার জন্য ওদের মধ্যে কোঅপ বা ইন্টার্নশিপের অপরচুনিটি আছে কিনা। তাহলে আমরা কোনো একটা সেমিস্টারে কোঅপ বা ইন্টার্নশিপ করে কিন্তু অনেক টাকা কামাইতে পারবো, যেটা দিয়ে পরের সেমিস্টারগুলোর আমরা ফি দিতে পারবো। প্লাস ডিপার্টমেন্টে আলাদা আলাদা ফান্ডিং স্কলারশিপের অপরচুনিটি আছে, আমরা ওইখানে দেখবো যে ওরা বাড়তি কোনো স্কলারশিপ অপরচুনিটি রেখেছে কিনা। প্লাস আমাদেরকে দেখতে হবে, যেহেতু আমরা রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলতেছি, যে ডিপার্টমেন্টগুলো যদি বলে যে স্কলারশিপের জন্য আলাদা আবেদন করতে হবে তাহলে কিন্তু আমাদেরকে স্কলারশিপের জন্য আলাদা ডকুমেন্ট ওরা দিবে বা আমাদেরকে সেই ডকুমেন্টে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করতে হবে। অথবা যদি সেপারেট স্কলারশিপ অ্যাপ্লিকেশন না দেওয়া লাগে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেই অ্যাপ্লিকেশনটা দিব অ্যাডমিশনের সময় ওই অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনটা দেখে ওরা আমার ট্যালেন্ট অথবা ফাইন্যান্সিয়াল মানে আমাদের কন্ডিশন দেখে ওরা হয়তো বা স্কলারশিপ বা কিছু ফান্ডিং দিবে, ঠিক আছে? সেটা আমাদেরকে চেক করে নিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে তৃতীয় স্টেপে এসে ওই যে রিকোয়ারমেন্টগুলো যে দেখেছি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কি কি পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যে আইএলটিএস এর পাশাপাশি পিটিএ বা ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে, ইউএসের কিছু বিশ্ববিদ্যালয় আছে টোফেল অ্যাকসেপ্ট করে, আবার ইউএসের ক্ষেত্রে ইউএসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব ওয়ার্ল্ডের কিছু বিশ্ববিদ্যালয় আছে নাম করা বিশ্ববিদ্যালয়, ওরা স্যাট এক্সামটা চায়। তো স্যাট এক্সামটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের স্কলারশিপ এবং অ্যাডমিশনটা কিন্তু হয়ে যাওয়ার চান্সটা বেড়ে যায়। এখন যারা ইউএসএ না কানাডা বা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে আবেদন করতে চাও তাহলে দেখা গেছে স্যাট এক্সাম দেওয়ার রিকোয়ারমেন্টটা থাকে না। কিন্তু আমি যেটা বলবো সব ছাত্রছাত্রীদেরকে যে ইংলিশ প্রফিসিয়েন্সি যে রিকোয়ারমেন্টটা থাকে সেক্ষেত্রে আইএলটিএস, টোফেল এবং ডুওলিঙ্গো আরও সব বিভিন্ন অপশন থাকে। কোন অপশনটা আমি চুজ করব? আমি সবাইকে বলি যে আইএলটিএসটা অপশন করতে, কারণ আইএলটিএস এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। আইএলটিএস এক্সামটা দিলে আর যদি মিনিমাম আমি যদি 6 পাই তাহলে আমি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যাপ্লাই করার আমার যোগ্যতা চলে আসবে। 6-এর কম পেলেই মানে 6.5 পেলে খুব ভালো, মানে বেশি পেলে তো খুব ভালোই, কিন্তু 6-এর কম পাইলেই আর কি মানে আমাদের মানে ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটি আছে যে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না। তো চেষ্টা করব যে আইএলটিএস স্কোরটা ভালো করার জন্য। হ্যাঁ, এখন আইএলটিএস এক্সামের কথা বলার সাথে সাথে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আইএলটিএস কিন্তু আমরা পাসপোর্ট ছাড়া কিন্তু আইএলটিএস করতে পারবো না। তো চতুর্থ নাম্বার স্টেপে আমি যে জিনিসটা বলবো যে আমাদের আমাদের এইচএসসি পরীক্ষার পরপরই আমাদের যে কাজটা করতে হবে যে পাসপোর্ট বানায় ফেলতে হবে। হ্যাঁ, পাসপোর্ট বানায় ফেলতে হবে। আর আমাদের যে বার্থ সার্টিফিকেট, এনআইডি যদি থাকে তাহলে তো ভালো, আর না থাকলে ওটা আমাদের করে ফেলতে হবে। পাশাপাশি এইচএসসি পরপরই যে আমাদের যে এসএসসি এইচএসসির যে কাগজপত্রগুলো আছে, মার্কশিট, সার্টিফিকেট, এগুলো আমরা তুলে ফেলবো এবং পাসপোর্টের সাথে এই সার্টিফিকেটগুলো নাম, অ্যাড্রেস এগুলো ঠিক আছে কিনা সেটা আমরা দেখবো। আর যদি ইনকেস কোনো রকমের সমস্যা থাকে সেটা আমরা কারেকশন করে ফেলবো। 5 নম্বর স্টেপ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, যেটা নিয়ে খুব আমাদেরকে ফোকাস করতে হবে, যে আমরা অনেক কিছু বললাম, আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা আইএলটিএসটাকে অনেক ফোকাস করে, কিন্তু আইএলটিএস ফোকাস করতে যে আমরা যে জিনিসটাতে আসলে কম ফোকাস করে ফেলি বা বিভিন্ন এজেন্সি যেটা আসলে ভালোভাবে এই কাজটা করে না, সেটা হলো স্টেটমেন্ট অফ পারপাস বা এসএ একটা লিখতে হয় আন্ডারগ্রেড অ্যাডমিশনের ক্ষেত্রে।
তো সেই এসে বা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি খুব ভালোভাবে ক্রিয়েটিভলি লিখতে হবে, এবং যেটা হবে যে এইটা এমনভাবে লিখতে হবে যাতে কোনো রকমের গ্রামাটিক্যাল ভুল না থাকে, কোনো রকমের স্পেলিং ভুল না থাকে, এবং পুরোপুরি ইউনিক হইতে হবে। আপনি যদি কাউরটা দেখে বা কপি পেস্ট করেন, বা কোনো বড় ভাই একটা দিল যে আগে চান্স পেয়েছে তারটা পুরোপুরি ফলো করেন, তাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো আমাদেরকে যেটা করতে হবে, নিজের মতো করে ইউনিক করতে হবে এবং ক্রিয়েটিভলি দেখতে হবে। এবং লেখার পর আপনার যদি সিনিয়র কেউ থাকে বা কেউ আগে স্কলারশিপ পেয়েছে তাদের থেকে, অথবা কোনো টিচার যদি থাকে, তাকে দেখা নেওয়াটা উচিত। হ্যাঁ, তাকে দেখা নিলে আপনি আপনার ভুলগুলো শুধরে নিতে পারবেন। আর যারা স্কলারশিপ আগে পেয়েছে তাদের দ্বারা রিভিউ করাই ফেলতে পারলে বুঝবেন যে আপনার এসওপি বা এসএটা মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে। দ্বিতীয়ত, কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্স লেটার দেওয়া লাগে, যে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সে টিচারগুলো একটা রেফারেন্স লেটার পাঠাবে। সেই রেফারেন্স লেটারটা আপনার ওই ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী পাঠাইতে হবে। তো আগে রিকোয়ারমেন্টগুলো পড়ে রাখবেন যে রেফারেন্স লেটারটা কীভাবে পাঠাইতে হবে, কি কি থাকতে হবে। হ্যাঁ, ওইটা মাঝে মধ্যে গাইডলাইন দেওয়া থাকে, সেই অনুযায়ী একটা 2টা বা 3টা রেফারেন্স লেটার পাঠাই দিতে হবে। আরেকটা হলো ইসিএ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো আপনারা যারা স্কুল কলেজে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি যদি থাকে, বা আপনি যদি খেলাধুলা করে থাকেন, বা নাট্য বা ডিবেট বিভিন্ন ক্লাবে অ্যাক্টিভিটি থাকে, বা আপনাদের মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং করেন, এগুলো কিন্তু ইসিএর আন্ডারের মধ্যে পড়ে। সো আপনি কিন্তু আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো এভাবে দেখাতে পারেন। আর তাছাড়া ইদানিং খুব ছেলেমেয়েরা সোশ্যাল মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে যুক্ত। আপনি আপনার বিভিন্ন মুভমেন্টে যদি সমাজ এবং রাষ্ট্রে, হ্যাঁ, সংস্কারে যদি অ্যাক্টিভ ভূমিকা পালন করেন, সেক্ষেত্রে সেগুলো আপনি ইসির আন্ডারে আপনি লিখতে পারবেন, যেটা আপনার অ্যাপ্লিকেশনটাকে খুব স্ট্রং করবে, খুব বেশি স্ট্রং করবে। আর যে জিনিসটা আমি বোনাস টিপের জন্য রাখছি, সেটা হলো যে আমাদের ছেলেমেয়েরা যেটা করে, যে সব কিছু করতে করতে দেরি করে ফেলে। দেখা গেছে একদম শেষে লাস্ট ডেট যে দিন থাকে ওই দিন অ্যাপ্লিকেশন করে, বা লাস্ট উইক যেটা থাকে সেটার মধ্যে অ্যাপ্লিকেশন করে। বোনাস টিপ হিসেবে আমি যেটা বলতে চাই, আপনি যত আগে অ্যাপ্লিকেশন করবেন তত আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো আপনার সবসময় চেষ্টা করবেন যে আপনার যত কাগজপত্র আছে সবগুলো দ্রুত কালেক্ট করতে, এবং যত এই যে আমি যেটা বললাম এসএ, স্টেটমেন্ট অফ পারপাস বা রেফারেন্স, তারপর ইসিএ নিয়ে যে লেখালেখি করবেন, এগুলো আগে আগে তৈরি করে ফেলবেন। এবং শুধু লেখলেই হবে না, বারবার রিভিশন দিতে হবে। কারণ দেখা গেছে আমরা যেটা লিখি, আমরা দেখা গেছে যে প্রথম লেখাতে অনেক ভুল ভ্রান্তি থেকে যায়। তো এই জন্য বারবার নিজেকে রিভিশন দিতে হবে, এবং পারলে এক্সপার্ট কাউকে দিয়ে এটা রিভিশন দিতে হবে। আর লাস্টে যেটা বলতে চাই, যে যখনই আপনি চিন্তা ভাবনা করে ফেলবেন যে আপনি বিদেশে যাবেন, হায়ার স্টাডিজ করবেন, তখনই আপনার বাবা মা বা অভিভাবক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তাদের টিন নাম্বার আছে কিনা, ট্যাক্সের কাগজপত্র আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। যেহেতু আমরা শুধু অ্যাপ্লিকেশন করলেই তো হবে না। হ্যাঁ, অ্যাপ্লিকেশন করার পর আপনি অ্যাডমিশন লেটার পাওয়ার পর তো আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। সে ভিসার জন্য আবেদন করার সময় কিন্তু দেখা গেছে যে আপনার যে স্পন্সর হবে, হ্যাঁ, আপনি যে তার ব্যাংকের কাগজপত্র, ট্যাক্সের কাগজপত্র, এইসব ইনফরমেশন দেখানো লাগে। তো আপনি যখনই চিন্তা করবেন যে হায়ার স্টাডিজ করতে বাইরে যাবেন, সাথে সাথে আপনার অভিভাবকদেরকে বলবেন যে ট্যাক্সের কাগজপত্র তৈরি করা, ট্যাক্সের কাগজপত্র আছে কিনা, না থাকলে তৈরি করে ফেলতে বলবেন। আর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবেন, সেভিংস অ্যাকাউন্ট বা এফডিআর। আর আগের থাকলে তো ভালো, আর না থাকলে ওপেন করতে বলবেন। এই তো। সো আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে রেগুলার এরকম আপডেটেড ভিডিও আসতে থাকবে।